পঞ্চম এপিসোডে শেষে আমরা দেখেছিলাম ইয়নবম বলেছিল আমার তোমার সাথে সীমা অতিক্রম করতে ভয় লাগে। এ কথাটা শুনে জেগে অনেকটা অবাক হয়ে যায়। তারপর জানতে চায় তুমি কি আমার সাথে সীমা অতিক্রম করতে চেয়েছিলে? জবাবে ইয়নবম বলে না, কারণ তুমি আমার একজন স্টুডেন্টের অভিভাবক হও, তাই আমি তোমার সাথে সীমা অতিক্রম করতে চাই না। জেগিও জানতে চায় আমি হাঙ্গিউলের আঙ্কেল, তাই জন্য তুমি আমার সাথে সীমা অতিক্রম করতে চাও না কেন, কি হয়েছে? ইয়নবম তখন তাকে বলে আমি যখন সিওলে শহরে ছিলাম তখন একজন স্টুডেন্টের বাবার সাথে ভালোভাবে কথা কি বলেছিলাম, সে তো আমার বাড়ির দরজা পর্যন্ত রোজ চলে আসতো, কল দিত। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি কোনো স্টুডেন্টের অভিভাবকের সাথে ভালোভাবে কথা বলতে চাই না, সীমা অতিক্রম করা তো দূরের কথা। জেগিও তখন জানতে চাই আচ্ছা আমি যদি হাঙ্গিউলের আঙ্কেল না হতাম তাহলে কি তুমি আমার সাথে সীমা অতিক্রম করতে? ইয়নবম মাথা নাড়িয়ে না করলেও মুখে হ্যাঁ বলে দেয়। তারপর বলে বিশ্বাস করো আমি হ্যাঁ বলতে চাইনি, কিন্তু কেন জানে হয়ে গিয়েছে। জেগিও বলে আচ্ছা সে যদি তোমার স্টুডেন্ট না হয় তখন কি তুমি আমার সাথে সীমা অতিক্রম করবে? ধরো যদি হাঙ্গিউল স্কুল শেষ করে সেখান থেকে চলে যায় তখন? ইয়নবম বলে তার স্কুল শেষ করতে আরো 2 বছর, এতদিন কি তুমি অপেক্ষা করতে পারবে? জেগিও বলে তোমার জন্য আমি 36 বছর অপেক্ষা করতে পেরেছি, আর 2 বছর কেন পারবো না? আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে 2 বছর পর্যন্ত আমি তোমার সাথে দেখা করব না। তারপরের সিনে আমরা দেখি সিজিন ম্যাম আর অন্য একজন টিচার মিলে কুংফুর ট্রেনিং নিচ্ছিল। তখন সেখানে একজন চলে আসে, সে তাকে দেখে বলে আচ্ছা আপনি কি এখানে নতুন স্টুডেন্ট হিসেবে এসেছেন? কিন্তু আজ তো স্কুল বন্ধ। সে তখন বলে না, আমি উপরে ল ফার্ম খুলেছি। তখন আমরা দেখতে পাই সে জুনের সেক্রেটারি। তার সাথে সিজিন ম্যামের খুব ভালো জমে গিয়েছিল, কারণ তারা দুজনেই ডিভোর্সি ছিল। তাদের এই ধরনের কথা শুনে হাতে থাকা টিচারটা অনেক জেলাস ফিল করছিল, কারণ সে সেজিন ম্যামকে অনেক পছন্দ করতো। সে দাঁড়িয়ে বলে তোমার তো বাড়ি যাওয়া উচিত, তুমি কি যাবে না? চলো তোমায় নামিয়ে দিই। সেজিন ম্যাম বলে না, আমি এখন যাব না, আমি আমার ফ্রেন্ডের সাথে আরো কিছুক্ষণ কথা বলবো। তারপর সে রাগ করে সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই জেগিও দেয়ালে একটা টাইম লাগায়, যাতে 620 দিনের একটা টাইম ছিল, আর সে ইয়নবমের কথা মনে করতে থাকে। ইয়নবম তাকে বলেছিল ঠিক আছে আমি তোমার সাথে ডেট করব, কিন্তু এই কথাটা আর কেউ যেন না জানতে পারে। সে তখন বলে ঠিক আছে আমি কাউকে জানাবো না। তখনই তার কাছে একটা কল চলে আসে, সেই কলটা ছিল সেই মেয়েটার নামে সেভ করা নাম্বার। তারপর আমরা দেখতে পাই কয়েকজন টিচার মিলে উকিঝুঁকি মানে কিছু একটা দেখছিল। তখন সেখানে সেজিন ম্যাম আর ইয়নবম চলে আসে, তারাও উকি দেয়। তারা দেখতে পায় সেখানে জেগিও অন্য একটা মেয়ের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। সেজিন ম্যাম বলে আরে এই তো সেই মেয়ে যার সাথে আমি ওই দিন বাজারে জেগিওকে দেখেছিলাম। ইয়নবম তার হাত ধরতে দেখে অনেকটা জেলাস ফিল করছিল। সে মনে মনে বলছিল কালই কথা দিয়েছিল যে 2 বছর অপেক্ষা করবে। তারপর সে পিইউ টিচারের কাছ থেকে কফি নিয়ে বলতে থাকে আপনাদেরকে বেতন দেওয়া হয় স্টুডেন্টদের পড়ানোর জন্য, নাকি স্টুডেন্টের অভিভাবকরা কি করছে সেটা দেখার জন্য। যদি সময় থাকে তাহলে স্টুডেন্টদের জন্য রুটিন তৈরি করেন। এটা বলে সে চলে যায়। সবাই অনেকটা অবাক হয়ে ভাবতে থাকে আরে তার আবার কি হলো। সে বাসায় গিয়ে রাগারাগি করতে থাকে, বলে সে বলেছিল 2 বছর আমার জন্য অপেক্ষা করবে, কিন্তু সে তার কথা রাখেনি। তারপর আয়নায় নিজেকে দেখে ভাবতে থাকে ওই মেয়েটা সত্যি অনেক সুন্দরী ছিল, আর আমি কিভাবে আছি। আমি কথা দিচ্ছি কাল থেকে আমি সত্যি সুন্দরভাবে সেজে গুজে থাকবো। তারপর আমরা দেখতে পাই জেগিও আর হাঙ্গিউল সকালে নাস্তা করছিল। জেগিও জানতে চায় তোমার সাথে কি সেজিনের কথা হয়েছে? হাঙ্গিউল একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে সব শেষ হয়ে গিয়েছে। তখন আমরা দেখতে পাই সেজিন যখন তাকে জিজ্ঞেস করেছিল তুমি কি আমাকে পছন্দ করো, তখন সেজিনই বলে আরে না, এটা হতে পারে না, কারণ আমরা দুজন তো শত্রু। আমরা তখনই খুশি হব যখন একজন অপরজনের পরাজয় দেখতে পারবো, তাই না? এটা শুনে তার অনেকটা মন খারাপ হয়ে যায়, বলে কি আমি তোমার শত্রু, বন্ধু না? তারপর সে বলে আমি কেন তোমাকে পছন্দ করব, স্কুলের অনেক স্টুডেন্টরাই আমার প্রতি ক্রাশ, তাই আমি তোমাকে পছন্দ করি না। তখন জেগিও বলে তোমার এই কথাটা তাকে বলা উচিত হয়নি। হাঙ্গিউল বলে আমার কথা বাদ দাও, তোমার ইয়নবম ম্যামের সাথে সম্পর্ক কতটুকু এগিয়েছে? জেগিও বলে আমি তাকে 2 বছরের সময় দিয়েছি, 2 বছর পরে আমি তাকে ডেট করব। হাঙ্গিউল বলে 2 বছরের মধ্যে তো অনেক কিছু হয়ে যায়, আর এতদিন তুমি অপেক্ষা করবে? পরের সিনে আমরা দেখতে পাই হাঙ্গিউলকে স্কুল পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য জেগিও যায়। তারা দেখতে পায় অনেক স্টুডেন্ট এক জায়গায় ভিড় করেছিল, তারা সেখানে কি হচ্ছে সেটা দেখার জন্য এগিয়ে যেতেই দেখতে পায় সেখানে ইয়নবম অনেক সুন্দর করে সেজে এসেছিল। জেগিও তার মুখটাকে ব্যাগ দিয়ে ঢেকে ফেলে। তারপর ব্যাগের আড়াল থেকে ইয়নবমকে দেখে মনে মনে বলতে থাকে অসম্ভব সুন্দর, একদম পরীর মতন। ইয়নবম তখন তাকে বলে জেগিও হাঙ্গিউলের আঙ্কেল আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, এখন কি বলতে পারবো? জেগিও হাঙ্গিউলের কাছে তার ব্যাগটা দিয়ে কিছু না বলে সেখান থেকে দৌড়ে চলে আসে। ইয়নবম ভাবতে থাকে ও আচ্ছা তুমি তাহলে আমাকে এখন ইগনোর করছো। জেগিও সোজা চলে যায় একটা মাঠে, সেখানে সে কাজ করছিল। তার কাজ দেখে গ্রামের কয়েকজন দাদিরা বলছিল আমি তো চাই জেগিওর মাথায় সবসময় যেন এরকম ভূত লেগে থাকে, বছরে একবার হলেও যেন এরকমটা হয়, তাহলে আমাকে আর কষ্ট করে এই ধরনের কাজ করতে হবে না। জেগিও হাঙ্গিউলের কথা ভাবছিল আর বলছিল আমি কেন তাকে ভুলতে পারছি না, 2 বছর তার জন্য অপেক্ষা করব। পরের সিনে আমরা দেখতে পাই ইয়নবমের দরজা আবার খুলছিল না, সে মন খারাপ করে সেখানে দাঁড়িয়েছিল। তখনই সেখান দিয়ে জেগিও যাচ্ছিল, জেগিওকে বলে কথা শোনার জন্য, কিন্তু জেগিও কিছু না শুনে হুট করে চলে যেতে চাইছিল। তখন ইয়নবম বলে আরে দাঁড়াও,
জেগেও একটু দূরে গিয়ে দাঁড়ায়। সে তাকে না দেখার জন্য চোখের সামনে খাবারটা ধরে রাখে। ইউনবম বলে, আমার তোমার সাথে কিছু কথা ছিল, তখন বলতে পারিনি, এখন কি বলতে পারি? আচ্ছা যাই হোক, আগে আমার গেটটা খুলে দাও। সেটা সেদিনের মতন আবার আটকে গিয়েছে। জেগেও তাকে কিছু না বলেই সেখান থেকে দৌড়ে চলে আসে। তারপর বাসায় পৌঁছে হাঙ্গুলকে খাবারটা দিয়ে বলে, আচ্ছা তুমি কি 1 বছরের মধ্যে কোনোভাবে তোমার ডিপ্লোমাটা শেষ করতে পারো না? হাঙ্গুল বলে, আঙ্কেল এটা তো সরকারি ডিপ্লোমা, আমি কিভাবে শেষ করব? জিগিও বলে, আচ্ছা তাহলে আমার একটা টাইম মেশিন এর প্রয়োজন। হাঙ্গুল বলে, সেটা এখনো বিজ্ঞানীরা তৈরি করতে পারেনি। হাঙ্গুল রেগে গিয়ে বলে, বিজ্ঞানীরা তাহলে করছেটা কি? এদিকে ইয়নবম দেয়াল টপকাতে গিয়ে পড়ে যাচ্ছিল, তখনই জিন তাকে ধরে ফেলে আর তার সাহায্য নিয়ে সে ওই পাশে গিয়ে গেট খুলে আর বলে, তুমি এখানে কেন? জুন বলে, আমি প্রতিদিনই শহরে থাকতে জগিং এর জন্য যেতাম, কিন্তু এখানে তার কোনো সুযোগ সুবিধা নেই, তাই একটু হাঁটতে বের হয়েছিলাম। আমার কোনো সমস্যা হয়নি তো? ইয়নবম বলে, না আমার কোনো সমস্যা হয়নি। তারপরের সিনে আমরা দেখতে পাই জেগেও তাকে ভুলতে পারছিল না, তাই মেডিটেশনে বসেছিল। সে যখন মেডিটেশনে বসেছিল তখন তার কাছে একটা কল চলে আসে। সেই কলটা করেছিল জুন। জুন তাকে একটা কন্ট্রাক্ট দেয় আর বলে, এটা ভালো করে পড়ো। সেখানে লেখা ছিল সে 1 বছরের মধ্যে মিলিটারিতে চলে যাব আর সারা জীবন জুনকে তার ডার্লিং ডাকবো। আর যখনই মিটের রেস্টুরেন্টে যাব সেখানে মিট না খেয়ে শুধু সালাদ খাবো। জেগেও কন্ট্রাক্টটা পড়ার পর বলে, আমি তোমার কথা রাখার জন্য মিলিটারিতে কল করেছিলাম, তারা আমাকে দ্বিতীয়বার মিলিটারিতে নেবে না, আর বাকি 2টা শর্ত আমি পালন করব, তোমাকে ডার্লিং ডাকবো। তারপর তাকে ডার্লিং ডাকে। যখন চলে যাচ্ছিল তখন তার হাতে দাগ দেখে বলে, আচ্ছা তোমার সম্পর্কে যেই কথাটা শুনেছিলাম সেটা কি সত্যি? জেগেও উত্তরে বলে, এজন্যই আমরা কখনো বন্ধু হতে পারি না। বন্ধুরা তার মানুষের কথায় সন্দেহ করে না, বন্ধুকে সবসময় বিশ্বাস করে। আজ আসছি। এটা বলে সে যখন চলে আসছিল তখন জুন তাকে তার বিজনেস কার্ড দিয়ে বলে, এটা আমার কার্ড, আমি এখানে ল ফার্ম খুলেছি, যদি তোমার কখনো প্রয়োজন হয় তাহলে আমাকে কল করো। জেগিও বলে, তোমাকে কল করার চেয়ে আমি জেলে থাকা বেশি পছন্দ করব, এটা তুমি অন্য কাউকে দিয়ে দিও। কার্ডটা রেখে যখন চলে আসছিল তখনই সে শুনতে পায় জুনের কাছে ইয়নবম ম্যাম কল করেছে। সে তখন গিয়ে জিজ্ঞেস করে, ডার্লিং তোমাকে কেন ওই ম্যাম কল করেছে? কিন্তু সে কিছুই বলে না। তাই সে আবার রাগ করে মাঠে কাজ করার জন্য চলে যায়। সেখানে সে মাটি খোঁড়ার কাজ করছিল। অপরদিকে আমরা দেখতে পাই অ্যানুয়াল ফাংশনে অ্যাটেন্ড নেওয়া সেই দাদিমার ঘরে কিছু চুরি হয়ে গিয়েছিল। সেখানে পুলিশ এসে গিয়েছিল। তখন সেজিন ম্যামের মনে পড়ে যায় তালা নষ্টের কথা। সে তখন ইয়নবমকে কল করে। ইয়নবম তখন সেজুনের সাথে ক্যাফেটেরিয়াতে কথা বলছিল, তাই সে ফোন রিসিভ করে না। সে জুনকে বলছিল, আমি চাই তুমি আমাদের স্কুলে গিয়ে বাচ্চাদের কিছু লেকচার দাও। সে তখন বলে, ঠিক আছে। তারপর জুন আবার বলতে থাকে, আমি এখানে ল ফার্ম খুলেছি, আমি এই শহরের একমাত্র লয়ার। কিছু কথা সে তখন বাড়িয়ে বলে একজন টিচারকে কিছুদিন আগে একজন অভিভাবক গিয়ে অনেক মারধর করেছিল, সেই কেসে আমার বিজয় হয়েছিল। তোমার যদি কখনো এরকম হয় তুমি আমাকে জানাতে পারো। ইয়নবম বলে, তুমি এসব কি বলছো? আমার কেন এরকম হবে? জুন বলে, আমি চাই না তোমার এরকম হোক। আমি বললাম যদি তোমার পরিচিত কেউ এরকম থাকে তাহলে আমাকে জানিও। তারপর যখন তারা কথা বলতে বলতে আসছিল তখন ইয়নবম নিজের গল্পটাকেই তার কলিং এর মাধ্যমে উপস্থাপন করে। বলে একজন টিচারকে সকলের সামনে থাপড় মারা হয়েছিল। এটা বলার মাত্রই তারা দেখতে পায় তাদের বাসার সামনে পুলিশের গাড়ি। তারা দৌড়ে বাসার দিকে যায়। সেখানে তার 2জন স্টুডেন্ট ছিল। তারা বলে, আমরা আপনার রুমে চোর ঢুকতে দেখেছি। এটা শোনা মাত্র সে রুমের দিকে দৌড়ে যায়। সে রুমে গিয়ে যখন চোরকে দেখতে পায় যারা পুলিশ ধরে ফেলেছিল, সেটা দেখে অবাক হয়ে যায়, কারণ সেটা কেউ না, সেটা ছিল জেগিও। জেগিও বলে, আরে আমি চোর না, আজকে আমার বংশিকের সাথে দেখা করার কথা ছিল, আমি তার জন্য এসেছিলাম। তারা যখন কথা বলছিল তখনই বাইরে থেকে স্টুডেন্টরা চোর চোর বলে চিল্লাচ্ছিল, কারণ বাইরে তখন একজন লোক ছিল যাকে দেখে তারা চোর মনে করেছিল। এটা শুনেই জেগিও বাইরে চলে যায় আর তার দিকে এগিয়ে যাচ্ছিল। লোকটা তার বড় বড় চোখ দেখে ভয় পেয়ে গিয়েছিল। সে তখন সেখান থেকে মোটরসাইকেল চালিয়ে করে চলে যায়। জেগিও হাতে হাত করে নিয়ে তার পিছু পিছু দৌড় দেয়। এইদিকে জুন বলে, এত দৌড়াদৌড়ি করার প্রয়োজন নেই। সে যখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল তখন তার বাইকে আমি আমার ফোনটা রেখে দেই, যাতে জিপিএস লাগানো ছিল, তাই তাকে ধরে ফেলা সহজ হবে। এইদিকে লোকটা যখন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল তখন আমরা দেখতে পাই জেগিও তার পিছন পিছনই দৌড়াচ্ছিল। তারপর তাকে একটা লেগের পাশ থেকে গিয়ে ধরে ফেলে। লোকটা ভয়ে তার দিকে একটা হাতুড়ি নিয়ে এগিয়ে আসে। অন্যদিকে ইয়নবম আর পুলিশ তারা সকলে চলে এসেছিল। জেগেও তখন তার হাতে একটা আঘাত করে আর সাথে সাথেই হাতুড়িটা উপর দিকে চলে যায়। সে তখন সেই লোকটাকে মাটিতে ফেলে দেয় আর হাতুড়িটা নিজের হাতে তুলে নেয়। তার কিছুক্ষণ পরই আমরা জেগেওকে পুলিশ স্টেশনে দেখতে পাই। সে বারবার বলছিল, আমি চোর না। পুলিশটা সেই লোকটাকে জিজ্ঞেস করছিল, তুমি যদি চোর না হও তাহলে কেন দৌড় দিয়েছিলে, তার জন্য এত কিছু হয়েছিল। সে তখন সেজিন ম্যামকে দেখিয়ে বলে, উনি আমাকে বলেছিল আসার জন্য, তালা খোলার জন্য। সেজিন ম্যাম বলে, আমি তো শুধু তালা নষ্ট ছিল তাই অনেকবার ইয়নবম ম্যামকে কল করেছিলাম, সে কল ধরছিল না। এদিকে দ্বিতীয়বার আসার জন্য লোকটা ডাবল টাকা চাচ্ছিল, তাই আমি বলেছিলাম যে আপনি ঠিক করে দেন। আমি একটু বাসায় চলে গিয়েছিলাম। লোকটা সেটা ঠিক করার জন্য একটা যন্ত্র নেওয়ার জন্য চলে গিয়েছিল। আর তালা খোলার সময় ওই 2জন স্টুডেন্ট তাকে ঘরে দেখতে পায় আর এইদিকে আর পুলিশকে কল করে দেয়।
অন্যদিকে জেগিও যখন বাসায় আসে দরজা খুলে দেখে সে রুমে প্রবেশ করে যায়, কারণ সে ভয় পেয়ে গিয়েছিল। পুলিশরা যখন এটা সমাধান করতে চেয়েছিল, লোকটা তখন বাধার অভিনয় করে ফেলে, মাটিতে লুটিয়ে পড়ে আর বলে আমাকে অনেক মেরেছে, তাই আমি চাই সে সবসময় জেলে থাকুক। ইউনবম তখন তার কাছে যায় আর গিয়ে বলে তুমি মাথা কেন চালাও না, সবসময় কেন হাত পাও চালাতে যাও? জুনকে দেখাও সে কিরকম সুন্দর মাথা চালিয়ে চোরটাকে ধরতে পেরেছিল, তুমি জানো সেখানে পুলিশ ছিল। জেগিও বলে তুমি সবসময় তার সাথে আমাকে তুলনা দেবে না, আমার সেটা ভালো লাগে না। আমার কেন জানি না মনে হচ্ছে তুমি অনেকটা বদলেই গিয়েছো। তুমি তো ভালো করেই জানো বিষয়টা যখন তোমার জন্য হয় তখন আমার মাথা কাজ করে। তখন সেখানে জুন চলে আসে। জুন তাকে তার বিজনেস কাজটা এগিয়ে দিয়ে বলে এটা এভাবে সমাধান হবে না, তুমি চাইলে আমি কিন্তু তোমাকে সাহায্য করতে পারি। জেগিও বলে কিছুক্ষণ আগে বলেছি তোমার কাঠ নেওয়ার চেয়ে আমি জেলে থাকা বেশি পছন্দ করব। তার এই কথা শুনে ইউনবম অনেকটা রেগে যায়। তারপর সে সেখান থেকে চলে আসে। বাসায় এসে সে জেগিওর কথা ভাবতে থাকে আর মনে মনে বলে সে যদি জেলখানায় থাকে তাহলে আমার কি হবে। তার কথা ভাবতে ভাবতে সে রাতে শুয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই একজন জেলখানায় আর অন্যজন বাসায় শুয়ে একজন অপরজনের কথা ভাবছিল। পরদিন সকালে জেগিওকে ছেড়ে দেওয়া হয়। জেগিও যখন জেল থেকে বের হচ্ছিল তখন সে অবাক হয়ে যায়, কারণ তাকে জুন ছাড়িয়েছিল। জুন তাকে বলে এইটা মাফিনামা, এখানে একটা সাইন করে দাও। জেগিও তখন জানতে চান তুমি কেন আমাকে সাহায্য করতে চেয়েছো? আমার তোমার সাহায্যের প্রয়োজন নেই, আমি এমনিতেই ছাড়া পেয়ে যেতাম। জিউন বলে আমি তোমাকে এমনি এমনি সাহায্য করছি না, আমার 1 ঘন্টার ফি হচ্ছে 4 লাখ টাকা। যদি তুমি চাও আমি সময় ধরে নেব, তারপর তোমার কাছে টাকা হলে ফিরিয়ে দেবে। কেউ কাগজে সাইন করতে যাবে তখন উঠে দাঁড়িয়ে পড়ে কোনো কাজ সম্পূর্ণ করতে হলে সেটা ভালোভাবেই করতে হয়, তা না হলে সেটা সম্পূর্ণ হয় না। তাই সে ক্ষমা চাওয়ার জন্য দোকানে চলে যায়। সে যখন ইলেকট্রনিক্সের দোকানে যায় তখন গিয়ে দেখতে পায় সে দোকান বন্ধ। সে তখন বলে খালি হাতে ক্ষমা চাওয়া ঠিক হবে না, তাই কিছু জিনিস নিয়ে আসি। সে মার্কেটে গেলে তার সাথে ইউনবমের দেখা হয়, কিন্তু ইউনবম তাকে ইগনোর করছিল। ইউনবম অনেক ভারী ভারী জিনিসপত্র নিয়েছিল, যার কারণে সে হাঁটতে পারছিল না। সে গাছের জন্য বড় একটা গামলা নেয়, কিন্তু সে সেটাও সামাল দিতে পারছিল না, হাত থেকে পড়ে যাচ্ছিল। তখনই জেগে ধরে ফেলে আর তাকে বলে আমি এটা তোমাকে বাসা পর্যন্ত পৌঁছে দিচ্ছি। ইউনবম বলে তার প্রয়োজন নেই। জেগে বলে আমি যখন নিয়েছি তাহলে পৌঁছেই দেবো। বাসায় গিয়ে সেই টবে সে গাছটা লাগায়। তারপর তাকে জানতে চায় ছাদে এই চাদরের নিচে কি রেখেছো? ইউনবম বলে কিছুই না। জেগিও তখন বলে তুমি কি আমাকে কিছু জিজ্ঞেস করবে না? ইউনবম রাগ করে বলে না, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই না। জেগিও তার কাছে জানতে চায় তুমি অনেকটা বদলে কেন গিয়েছো? একদিন আগেও তোমার সাথে ভালোভাবে কথা বলা যেত, কিন্তু আজ বলা যাচ্ছে না, কি হয়েছে তোমার? ইউনবম তখন দাঁড়িয়ে বলে আমি বদলে যাইনি, তুমি বদলে গিয়েছো। তুমি কথা দিয়েছিলে 2 বছর অপেক্ষা করবে, কিন্তু এসব কি করছো? জেগিও বলে আমি তো আমার কথা রাখছি, তোমাকে দেওয়া কথা রাখতে গিয়ে আমার চোখে নিচে কালি পড়ে গিয়েছে, না চাইতেও আমি তোমাকে ভুলতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে শুধু তোমাকে ওই কথাটা দেওয়ার জন্য। ইউনবম তখন বলে যদি এতই কষ্ট হয় তাহলে রাখার কি দরকার, ভেঙে ফেলো না। জিগিও বলে ঠিকই বলেছো, আমি আর রাখতে চাই না। তারপর সে সেখান থেকে রাগ করে চলে আসে। সে যখন দোকানদারের কাছে ফল নিয়ে ক্ষমা চাওয়ার জন্য যাচ্ছিল তখন সে জানতে পারে কিছু ঘটনা যেগুলো সে আগে জানতো না। অন্যদিকে আমরা ইউনবমকে দেখতে পাই সেই চাদরের নিচে অনেকগুলো লক ছিল। দোকানদার তাকে বলে খুব সকালে একটা মেয়ে এখানে এসে বসেছিল, তার কাছে বারবার ক্ষমা চাচ্ছিল, কিন্তু আমি ক্ষমা করতে চাইনি। তারপর সে তার কাছে হাঁটু গেড়ে বসে পড়ে, অনেকবার ক্ষমা চায়, তখন ক্ষমা করেনি। তাই সে তার কাছ থেকে অনেকগুলো ইলেকট্রনিক্সের লক কিনে নেয়। ভেবেছিল অনেকগুলো লক কিনলে হয়তো আমি তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু সে দেখতে পায় এখানে আমার পছন্দের আর্টিস্টের ছবি লাগানো। সে জানতে চায় আমি কি তাকে পছন্দ করি কিনা। আমি বলেছি কোরিয়াতে এমন কেউ নেই যে তাকে পছন্দ করে না। সে তখন বলেছে তার নাকি এই আর্টিস্টের সাথে পরিচিত আছে, তাই আমাকে একটা টিকিট দিয়ে দেবে। আমি রাজি হয়ে যাই। তাই সে না চাইতেও তার মাকে কল করে। তার মা তার কল দেখে অনেকটা অবাক হয়ে যায়। তারপর তাড়াতাড়ি করে কলটা রিসিভ করে জানতে চায় কি হয়েছে। সে তখন বলে আমাকে কি তুমি ওই আর্টিস্টের কনসার্টের একটা টিকিট এনে দেবে? তার মা রাজি হয়ে যায়। সাথে সাথেই সে ফোনটা রেখে দেয় আর তাকে দেখিয়ে বলে এই দেখো কনসার্ট, সেদিন আমি কনসার্টে গিয়েছিলাম, তার জন্য দোকান বন্ধ ছিল, আমি তোমাকে ক্ষমা করে দিই, যার কারণে তুমি জেল থেকে ছাড়া পেয়েছো। সে এই কথাটা শুনে সেখান থেকে বের হয়ে দৌড়ে ইউনবমের কাছে যায়। ইউনবমের কাছে গিয়ে জানতে চায় তুমি এরকমটা কেন করেছো? কে বলেছে তোমাকে তার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাওয়ার জন্য? আমি তো এমনিতে ছাড়া পেয়ে যেতাম। ইউনবম তার এই কথাগুলো শুনে কান্না করতে শুরু করে দেয় আর বলে আমি পারি না, আমি তোমার মতন অতটাও স্ট্রং না। তুমি যেভাবে কথা দিয়ে কথা না রাখতে পারো আমার সেভাবে সম্ভব হয় না। আমি না চাইতেও তোমার দিকে বারবার চলে আসছি, আমি এখন কি করব? জিগিও তখন বলে তুমি ঠিকই বলেছো, আমার দ্বারাও সম্ভব হচ্ছে না। এটা বলে তার কাছে যায়, তারপর তাকে কিস করতে থাকে। আর এখানে আমাদের স্প্রিং ফিভারের 6ষ্ঠতম এপিসোড শেষ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।